আসসালামু আলাইকুম এভরিবডি। তোমরা সবাই কেমন আছো? জি, ভালো আছে। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি স্যার, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। দেখো, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? পরিণতির প্রথম অধ্যায়ের পরিণতি এবং নাগরিকতার যে প্রথম অধ্যায় ছিল সেটার আংশিক পড়েছিলাম, ঠিক আছে? আমরা আজকে কি করব, সম্পূর্ণ অধ্যায় শেষ করে দেবো ইনশাল্লাহ। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এবং লিখবে, হ্যাঁ? আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরিণতি ও নাগরিকতা। তোমরা কি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে। দেখো, আমাদের আজকের টপিক এখান থেকে শুরু হবে, রাষ্ট্র থেকে। এটা হচ্ছে তোমার ওই প্রথম অধ্যায়ের পরিণতি এবং নাগরিকতার যে অধ্যায়টা ছিল, সেই অধ্যায়ের মাঝখান থেকে আমাদের এই আজকে আলোচ্য বিষয়টা শুরু হবে। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম, অর্ধেক পড়েছিলাম, আজকে আমরা বাকি অধ্যায়টুকু শেষ করে দেব। আজ- আজকে আমাদের শুরু হবে রাষ্ট্র থেকে। দেখো, রাষ্ট্র একটি কি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। তা রাষ্ট্রের চারটি উপাদান পাওয়া যায়, ঠিক আছে? আমরা একজন নাগরিক হিসেবে আমাদের অবশ্যই কি থাকতে হবে, একটি রাষ্ট্র থাকতে হবে। প্রত্যেক নাগরিক কি করে, কোন একটি রাষ্ট্রে না রাষ্ট্রে বসবাস করে, ঠিক আছে? এবং একটি রাষ্ট্র গঠিত হওয়ার জন্য চারটি উপাদান প্রয়োজন। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে একটি রাষ্ট্র গঠিত হওয়ার জন্য কয়টি উপাদানের প্রয়োজন। তোমাদেরকে অবশ্যই কি শিখতে হবে, চারটি উপাদান এর প্রয়োজন। এবং পরীক্ষা আসতে পারে যে রাষ্ট্র গঠনের চারটি উপাদানের ভূমিকা ব্যাখ্যা করো। আসতে পারে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। আমরা এই কথাগুলোর সাথে কি পূর্বে কখনো পরিচিত হতে পেরেছি? শেলি খাতুন, তুমি কি এই জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব এই কথাগুলোর সাথে পূর্বে কখনো পরিচিত হতে পেরেছিলে? না স্যার, আমার কাছে তো বই না এটার। আচ্ছা, যেহেতু বই নেই, তুমি এক কাজ করতে পারো। এই গুগল থেকে তুমি ওই যে এনসিটিভি 2025 পরিণতি এবং সুশাসন বইটা লিখে পিডিএফ করে পিডিএফ ডাউনলোড দিয়ে নেবে, ঠিক আছে? তাহলে তুমি সবকিছু দেখতে পারবে। জি স্যার। ওকে, পর আছে জুবেদা খাতুন, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? ওকে, আমরা তাহলে আমরা তাহলে শুরু করি। দেখো, রাষ্ট্র রাষ্ট্র হতে হলে একটি রাষ্ট্রের কি থাকতে হবে? দাঁড়াও, 1 মিনিট। আচ্ছা, দেখো, একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে হলে একটি রাষ্ট্রকে অবশ্যই কি থাকতে হবে, চারটি কাঠামো অথবা চারটি কি থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে জনসমষ্টি থাকতে হবে, সুনির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, সরকার থাকতে হবে, এবং একটি সার্বভৌমত্ব থাকতে হবে, ঠিক আছে? তারা তোমার পরীক্ষা এমসিকিউ আসতে পারে, অথবা ক নম্বরের কোশ্চেন থাকতে পারে, একটি রাষ্ট্র গঠিত হওয়ার জন্য কয়টি উপাদানের প্রয়োজন। তাহলে আমরা কি দিব, চারটি উপাদানের প্রয়োজন, ঠিক আছে? অথবা খ নম্বরে থাকতে পারে যে রাষ্ট্র গঠনের চারটি উপাদানের ভূমিকা কি করো, ব্যাখ্যা করো। এটা সুন্দর করে শিখতে হবে। আমি তারপর তোমাদের কি করবো, এগুলো বলে দেবো। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। ওকে, দেখো, আমরা এখন যাবো জনসমষ্টি। রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান হলো জনসমষ্টি। অপরিহার্য বলতে কি বোঝায়? অপরিহার্য বলতে বোঝায় এই উপাদান ছাড়া কখনো কি হবে না, কোনো একটি রাষ্ট্র গঠন হবে না। এটা কি লাগবে, জনসমষ্টি লাগবেই। জনসমষ্টি ছাড়া কোনো একটি রাষ্ট্র কি হতে পারবে না, গঠন হতে পারবে না। একটি স্বাধীন রাষ্ট্রে কতগুলো জনসমষ্টি হতে পারে এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। একটি স্বাধীন রাষ্ট্রে অসংখ্য জনসমষ্টি হতে পারে। যেমন আমাদের 2022-এর আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত, 17 কোটি সামথিং, ঠিক আছে? তাহলে মানে একটি স্বাধীন রাষ্ট্রে জনসমষ্টি লাগবেই। এই জনসমষ্টি কোনো নির্ধারিত না, এটা একটা দেশে জনসমষ্টি বেশি হতে পারে, আবার কমও হতে পারে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু জনসমষ্টি অবশ্যই লাগবে।
এবং যদি তোমাদের পরীক্ষা আসে বিশ্বের সবচেয়ে জনসমষ্টি বেশি মূলক দেশ কোনটি, সেটা হবে কি চীন। ঠিক আছে, বিশ্বের সবচেয়ে জনসংখ্যা বেশি হচ্ছে কোথায়? চীনে। ঠিক আছে, এটা তোমাকে কি করতে হবে অবশ্যই আহ মনে রাখতে হবে। ওটা দেখো, নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্র গঠনের জন্য সুনির্দিষ্ট ভূখণ্ড থাকা দরকার। ভূখণ্ড বলতে কি বোঝায়? ভূখণ্ড বলতে তোমার একটা দেশের অভ্যন্তরে যে জায়গাটুকু আছে, এটা হতে পারে স্থলভাগ, জলভাগ এবং আকাশ সীমা। স্থলভাগ, জলভাগ এবং আকাশ সীমা, এই তিনটা ভূখণ্ড মিলিত হয় কি হয়, কিন্তু সুনির্দিষ্ট ভূখণ্ড। একটি দেশের সুনির্দিষ্ট ভূখণ্ড কি হয়, গঠিত হয়। দেখো, আমাদের বর্তমানে বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এটার সাথে আমরা সবাই পরিচিত নাকি? আমরা সবাই পরিচিত না? ইয়েস স্যার। আচ্ছা জি কেউ স্যার। একজন আচ্ছা কেউ একজন বলো তো, বর্তমানে বাংলাদেশের আয়তন কত? এনিওয়ান, যে কেউ, কেউ বলতে পারবে? শেলি খাতুন, সামিরা, বলতে পারবে বর্তমানে বাংলাদেশের আয়তন কত? দেখো, আমাদের বাংলাদেশের বর্তমান আয়তন সংখ্যা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশের আয়তন সংখ্যা হচ্ছে 1,47,000। এই যে 570 ছিল, সেই জায়গা হবে 670। এটা কিভাবে? এটা হচ্ছে 2015 সালে কি হয়, বাংলাদেশ এবং ভারতের ভিতরে কি হয়, একটা চুক্তি স্বাক্ষরিত হয়, ছিটমহল, যা 31শে জুলাই। তোমাদের পরীক্ষায় আসতে পারে, বাংলাদেশ এবং ভারতের ভিতরে একটা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে, কতই জুলাই। সেটা হবে কি 2015 সালের 31শে জুলাই, এবং দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। পরীক্ষা আসতে পারে, বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে চুক্তিটি স্বাক্ষরিত হয় তা কি নামে পরিচিত? তাহলে কি হবে, ছিটমহল। বুঝতে পেরেছি? জি ছিটমহল কি স্যার। মানে, ভারত এবং বাংলাদেশের ভিতরে একটি কি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে, কত জুলাই? তাহলে 2015 সালে 31শে জুলাই। এবং যে চুক্তিটি স্বাক্ষরিত হয়, সেই চুক্তির নাম কি ছিল, সেটা হবে কি ছিটমহল বিনিময়। আচ্ছা দেখো তাহলে কি, একটি দেশের স্থলভাগ, জলভাগ এবং আকাশ সীমা, এই তিনটা ভূখণ্ড মিলে কি একটি দেশের সুনির্দিষ্ট ভূখণ্ড হয়ে থাকে। দেখো, তারপর আমরা যাব সরকার। রাষ্ট্র গঠনের একটি অপরিহার্য উপাদান হলো সরকার। সরকার গঠিত হয় জনগণের পরোক্ষ ভোটের মাধ্যমে। একটি নির্বাচিত সরকার গঠিত হয়ে থাকে। যেমন ধরো, একটি রাষ্ট্র গঠনের জন্য আমরা কয়টি উপাদানের প্রয়োজন? চারটি। একটি হচ্ছে জনসমষ্টি, সুনির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। কিন্তু আবার সরকার গঠনের জন্য তিনটি উপাদানের প্রয়োজন। রাষ্ট্র গঠনের জন্য কয়টি উপাদানের প্রয়োজন বলেছিলাম? চারটি। ঠিক আছে, কিন্তু সরকার গঠনের জন্য আমার উপাদান লাগবে কতগুলো? তিনটি। সেই উপাদানগুলো কি হতে পারে? সেই উপাদানগুলো হচ্ছে আইন বিভাগ, বিচার বিভাগ এবং হচ্ছে শাসন বিভাগ। দেখছো, এই যে সরকার গঠিত হয় তিন বিভাগ নিয়ে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তোমার পরীক্ষা আসতে পারে যে রাষ্ট্র গঠনের জন্য উপাদান লাগে কতগুলো? চারটি। কিন্তু সরকার গঠনের জন্য উপাদান লাগে কতগুলো? তিনটি। আবার পরীক্ষা 6 নম্বর আসতে পারে যে আহ বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগের কার্যকারিতা কি করো, ব্যাখ্যা করো। বুঝতে পেরেছি? জি স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, জি স্যার। 2007 সালে পূর্বে, সুন্দর করে শুনবা, আমি যে টপিকগুলো বলতে সেটা বইয়ে পাবে না, হ্যাঁ? যে সুন্দর করে তোমরা কি করবে, খাতায় মার্ক করে নিবে, আমাকে বলবে, আমি আবার রিপিট করবো। 2007 সালের পূর্বে বিচার বিভাগ এবং কি আইন বিভাগ কি ছিল, একত্রে ছিল। কিন্তু 2007 সালে কি করা হয়, বিচার বিভাগ থেকে আইন বিভাগকে কি করা হয়, আলাদা করা হয়। এবং আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের তিনটা বিভাগে তিন রকমের কি হয়, কাজ সম্পাদন করে থাকে। তোমার পরীক্ষা আসতে পারে, মানে সরকারের তিন বিভাগের কাজের আহ সমালোচনা ব্যাখ্যা করো। পরীক্ষা আসতে পারে, তা তোমার বিচার বিভাগ কি, শাসন বিভাগ কি, আইন বিভাগ কি, এটা জানতে হবে না? তারা সরকার ইয়েস গঠিত স্যার। হয় তারা সরকার গঠিত হয় তিনটি বিভাগ নিয়ে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। দেখো, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ একে অপরের উপর পরোক্ষভাবে নির্ভরশীল। কেউ কাউকে ছাড়া কি করতে পারবে না, চলতে পারবে না। এখন দেখো, আইন বিভাগের কাজ কি?
শাসন বিভাগের কাজ কি এবং বিচার বিভাগের কাজ কি আমি বলে দিচ্ছি। আইন বিভাগের কাজ হচ্ছে কি, দেশের সংবিধান অনুযায়ী প্রদত্ত আইন প্রণয়ন করা, মানে কি আইন সমূহ কি করা, বাস্তবায়ন করা, এবং সেই আইনকে বাস্তবায়ন করে শাসন বিভাগ কি করে থাকে, তার শাসন কার্য পরিচালনা করে থাকে। এবং বিচার বিভাগ কি করে থাকে, কোনো আহ, অপরাধী এবং নিরপরাধী ব্যক্তিকে কি করে থাকে, শাস্তির আওতাভুক্ত নিয়ে থাকে। মানে আইন বিভাগের কাজ হলো কি, আইন প্রণয়ন করা। শাসন বিভাগের কাজ হচ্ছে তোমার ওই আইনটাকে কি করে প্রয়োগ করে আহ কোনো একটা অপরাধীকে কি করা, শাসন কার্যে অংশগ্রহণ করা। এবং বিচার বিভাগের কাজ হচ্ছে কি, কোনো একটা নিরীহ অথবা কি অপরাধী ব্যক্তি শাস্তির যোগ্য কি যোগ্য না সেটা কি করে, নির্ধারণ করে থাকে। তার প্রত্যেকটা বিভাগে কি আছে, আলাদা আলাদা কাজ আছে। সরকার যেমন আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ ছাড়া চলতে পারে না, ঠিক তেমনি আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ একে অপরের সাহায্য এবং সহযোগিতা ছাড়া একা চলতে পারবে না। তাহলে এই তিনটা বিভাগ কি হয়, একে অপরের উপর কি করে, পরোক্ষভাবে নির্ভরশীল। ঠিক আছে, বুঝতে পেরেছি। জি জি স্যার। স্যার। পরীক্ষায় কিন্তু আসবে যে সা- পরীক্ষায় আসতে পারে যে রাষ্ট্রের 4টি উপাদানের কার্যকারিতা ব্যাখ্যা করো। যখন বলবে রাষ্ট্রের বা একটি দেশের আহ উপাদান সমূহ ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাকে জনসমষ্টি, তারপর হচ্ছে সুনির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, এই 4টা ব্যাখ্যা করতে হবে। কিন্তু যখন বলবে সরকারের মানে একটি রাষ্ট্রের সরকারের উপাদানগুলো ব্যাখ্যা করো, কিন্তু তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে আইন বিভাগ কি, বিচার বিভাগ কি এবং শাসন বিভাগ কি, এই তিনটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু। যদি রাষ্ট্র বলে তাহলে 4টা, আর যদি কাল রাষ্ট্রের সরকারের বলে তাহলে হচ্ছে সরকারের বিভাগ হচ্ছে 3টা। এটা সুন্দর করে মনে রাখবে। পরে দেখো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে কি, সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান। এর দুটি দিক, অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক রয়েছে। অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক কি, সার্বভৌমত্ব হচ্ছে যেখানে কি করে সবাই স্বতঃস্ফূর্তভাবে কি করতে পারে, অংশগ্রহণ করতে পারে। যে জায়গায় রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সুযোগ পায়, সেখানে কি হয়, সার্বভৌমত্ব তৈরি হয়ে থাকে। আচ্ছা, অভ্যন্তরীণ মানে কি, সার্বভৌমত্বের কাজ হচ্ছে দেশের ভিতরে তোমার বিভিন্ন প্রশাসনিক দপ্তর আছে, এগুলো কি করা হয় দেশের ভিতরে, যত তাদের ভিতরে একটি মানে নিয়ম শৃঙ্খলা এবং তারা আইনের আহ, আইন ভঙ্গ না করতে পারে, এটা দেশের অভ্যন্তরে কাজ করে থাকে। এবং বাহ্যিক কোনটা কাজ করে থাকে, মানে বহি কোনো রাষ্ট্রের আহ শত্রুকে কি করা হয়, প্রতিহত করার জন্য তারা বাহ্যিক ভাবে কি করে থাকে, এটা কাজ করে থাকে। অভ্যন্তরে দেশের জনগণের শান্তি নিরাপত্তা হিসেবে কাজ করে থাকে। এবং বহিরাগত কোনো দেশের শত্রু যাতে কোনো একটা স্বাধীন রাষ্ট্রে বা নিজ রাষ্ট্রে কি হস্তক্ষেপ না করতে পারে, সেই বিষয়ে কার্যকর ভূমিকা পালন করে কে, সার্বভৌমত্ব। ঠিক আছে, বুঝতে পেরেছি। ইয়েস স্যার। আচ্ছা, আমরা একজন নতুন দেখতে পাচ্ছি, নুসরাত। সে মনে হয় মেবি পূর্বে ক্লাসটা করে নাই, হ্যাঁ। সামিরা, সুবর্ণা, শেলি খাতুন, তোমরা হয়তো ক্লাসগুলো করেছিলে, নুসরাত ক্লাসগুলো করে নাই, তাই না? আচ্ছা, তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। জি ওকে। স্যার। ওকে, তারপর আমরা যাব, দেখো, রাষ্ট্রের উপাধি। রাষ্ট্র কখনো রাষ্ট্র কখন, কোথায়, কিভাবে গঠিত হয়েছে তা বলা কঠিন। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বেশ কিছু মতামত প্রকাশ করা হয়ে থাকে। মতামত সমূহ হলো ঐশী মতামত, বল বা শক্তি প্রয়োগ মতামত, সামাজিক চুক্তি এবং ঐতিহাসিক মতামত। এগুলো আমি তোমাদের সুন্দরভাবে বলে দিব। ঐশী মতামত কি, বল বা শক্তি প্রয়োগ কি, সামাজিক চুক্তি কি, ঐতিহাসিক কি, এগুলো আমি তোমাদের বলে দেবো। তোমরা বই কি করবে, সুন্দর করে বিস্তারিত যেটা আছে সেটা পড়ে নিলে বুঝতে পারবে। দেখো, পরীক্ষায় আসতে পারে, মানে একটি রাষ্ট্র কিন্তু কখনো কি হতে পারে না, মানে একটি রাষ্ট্র কখন, কোথায়, কিভাবে গঠিত হয়েছে এটা কি বলা খুবই মুশকিল। ঠিক আছে, এর অনেক মতামত আছে বিভিন্ন। যেমন ধরো আমাদের এরিস্টটল হচ্ছে কি সমাজ বিজ্ঞানের জনক। তারপর হচ্ছে রুশো আছে, জন কেরে আছে, এরা কি বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করেছে। সেই মতামত গুলোর ভিতরে হলে ঐশী মতামত, বল বা শক্তি প্রয়োগ মতামত, সামাজিক চুক্তি এবং ঐতিহাসিক। এখন তোমার পরীক্ষা আসতে পারে এই যে রাষ্ট্র যে কিভাবে গঠিত হয়েছে, এর একটি
পুরাতন প্রথা অথবা প্রথা কোনটি? ঐশী মতামত। এগুলোর ভিতরে সবচাইতে ঐশী মতামত হচ্ছে একটি পুরাতন প্রথা। ঐশী মতামত কি? বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এবং বিভিন্ন ভাষাবিদ তারা মনে করেন ঐশী মতামত হচ্ছে এমন একটি মতামত যেখানে কি হয়নি, আহ, এই রাষ্ট্রটা আহ এমনিতেই সৃষ্টি হয়েছে। মানে সেখানে বিধাতা বা আমাদের সৃষ্টিকর্তার আদতে সৃষ্টি হয়েছে, যেখানে কি হতো না, কাউকে কোনো কাজকর্মের জন্য জবাবদিহিতা করতে হতো না। কেউ কোনো রাষ্ট্র পরিচালনা ভুল করলে কোনো শাস্তির আওতাভুক্ত নিয়ে আসা হতো না। সেটা হচ্ছে কি ঐশী মতামত, মানে সবচেয়ে পুরাতন একটি প্রথা। ঐশী বলতে মানে সে সবাই, মানে এই সৃষ্টিকর্তা অথবা বিধাতার প্রদত্তেই কি হতো, আমাদের এই রাষ্ট্রগুলো পরিচালনা হতো। কিন্তু বাস্তবিক এটা সম্ভব কখনো না। একটা রাষ্ট্র পরিচালনা হতে হলে রাষ্ট্রকে কি কে থাকতে হবে? চারটি উপাদান অবশ্যই থাকতে হবে, এবং সরকারে থাকতে হবে তিনটি উপাদান। যদি এই চারটি, রাষ্ট্রের চারটি উপাদান এবং সরকারের তিনটি উপাদান থাকে, তবে সেটা কি হবে? রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করবে। বুঝতে পেরেছি? এখন দেখো, বল বা শক্তি প্রয়োগ মতামত। বল বা শক্তি বলতে কি কি বোঝায়? মানে আমাদের সমাজে আহ অনেক দেখবা যে বিত্তশালী লোকেরা থাকে, যাদের কি ক্ষমতা এবং অনেক বেশি কি থাকে, বল থাকে, তারা কি করে? এই যারা দুর্বল তাদের উপর নির্যাতন করে বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উন্নতি হয়েছে। কিন্তু আদতে এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? তুমি দেখবে বিশ্বের অনেক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সাথে অনেক দুর্বল রাষ্ট্র কি করে থাকে, আহ অবস্থান করে থাকে। এই শক্তিধর রাষ্ট্র কি এই দুর্বল রাষ্ট্রকে বল প্রয়োগ করে তাদের কোনো কিছু করতে পারে? অবশ্যই না। তার মানে কি, তারা মনে করতে যে পূর্বে কি হতো, রাষ্ট্র গঠিত হতো বল এবং শক্তি প্রয়োগ করে, রাষ্ট্র কি হয়ে যেত, গঠিত হতো। কিন্তু বাস্তবিক এই না, এটা কখনোই সম্ভব না। তারপর দেখো, সামাজিক চুক্তি বলতে কি বোঝায়? সমাজে বসবাসরত অথবা একটি রাষ্ট্রে বসবাসরত প্রত্যেক মানুষের মতামতের উপর ভিত্তি করে কি হতো, রাষ্ট্রের আহ উৎপত্তি হতো। মানে একটি রাষ্ট্রের কাঠামো কেমন হবে, রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করলে আহ সাধারণ মানুষ তাদের সকল প্রকার অধিকার কিভাবে পাবে, এই যে এই সকল বিষয়ের উপর কি করা হতো, একটি চুক্তি বা মতামত অথবা স্বাক্ষর বিনিময় করা হতো। তোমরা দেখবে এখন অনেক বিভিন্ন তোমার বিভিন্ন প্ল্যাটফর্মেই থাকে, কোন একটা দাবি আদায়ের জন্য কি করা হয়, গণস্বাক্ষর। এটার সাথে আমরা সবাই পরিচিত আছি না? দেখবা গণস্বাক্ষর নেওয়া হয় সবার কাছ থেকে, যে আপনি এই বিষয়টা কিভাবে দেখতেছেন। যদি মনে হয় যে ভালো, তাহলে ভালো দিকে সে স্বাক্ষর দিবে এভাবে। মানে কি, সামাজিক চুক্তি মানে সমাজে বসবাসরত প্রত্যেকটা মানুষের কাছ থেকে কি নিত, একটি চুক্তিবদ্ধ তালিকা নিত। তাদের ওখান থেকে কি হতো, এই সামাজিক চুক্তির মাধ্যমে একটি রাষ্ট্র গঠিত হতো। মানে সবাই স্বতঃস্ফূর্তভাবে কি করতে পারতো, অংশগ্রহণ করার সুযোগ পেত অথবা মতামত প্রকাশ করার সুযোগ পেত। দেখো, ঐতিহাসিক মতামত বলতে কি বোঝায়? ঐতিহাসিক বলতে মানে পূর্বে যারা, এই যে আমাদের এখানে সুন্দর করে দেওয়া আছে দেখো, ঐশী মতামত আমি আবার বলে দিচ্ছি। দেখো, একটি রাষ্ট্র পরিচালনার সবচেয়ে পুরাতন মতামত। তোমাদের পরীক্ষা আসতে পারছে ওই যে, রাষ্ট্র পরিচালনার সবচেয়ে পুরাতন প্রথা কোনটি অথবা মতবাদ কোনটি? ঐশী মতামত। ঠিক আছে, পরীক্ষা আসবে, রাষ্ট্র পরিচালনার সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি অথবা রাষ্ট্র পরিচালনার সবচেয়ে পুরাতন প্রথা কোনটি। তারা আমাদের কি কি শিখতে হবে? ও সে মতামত হচ্ছে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে পুরাতন মতবাদ অথবা প্রথা। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। দেখো, এই যে আমি কিছুক্ষণ আগে কি বলেছিলাম, দেখো, সৃষ্টিকর্তা অথবা বিধাতার আদালতে কি হয়, রাষ্ট্র পরিচালিত হয়। এই দেখো, এই মতবাদকে সৃষ্টিমূলক মতবাদও বলা হয়ে থাকে। মানে এই যে তোমার বিধাতা অথবা সৃষ্টিকর্তার যেভাবে আমাদের কি হইতো বা তারা পূর্ব মনে করতো, ও সে মতামতে যে সৃষ্টিকর্তা অথবা বিধাতা কি করে থাকে, আমাদের এসব কি করে থাকে, পরিচালনা করে থাকে। এটা সৃষ্টিমূলক মতামত। অথবা পরীক্ষা তুমি আসতে পারে কোন নম্বরে, আহ কোন প্রথাকে অথবা কোন মতবাদকে সৃষ্টিমূলক মতবাদ বলা হয়ে থাকে। তা তোমাকে শিখতে হবে, ও সেই মতবাদকে সৃষ্টিমূলক মতবাদ বলা হয়ে থাকে। এবং রাষ্ট্র পরিচালনার সবচেয়ে পুরাতন প্রথা অথবা পুরাতন মতবাদ হলো ঐশী মতবাদ। বুঝতে পেরেছি ক নম্বর? এবং এমসিকিউর জন্য জি স্যার। শিখতে হবে। দেখো, পরে কি হয়েছে, বল বা শক্তি প্রয়োগ করে, বল বা শক্তি প্রয়োগ করে একটি রাষ্ট্রের উৎপত্তি হয়ে থাকে, এটা কখনোই কি না, সম্ভব না। এটা পূর্বে আমাদের কি ছিল, পূর্বে বিভিন্ন ভাষাবিদ এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এদের কি ছিল, ধারণা ছিল যে
যারা বিত্তশালী ছিল এবং যাদের ক্ষমতাধর বেশি ছিল, তারা এই দুর্বল রাষ্ট্রের উপর কি করতো? জুলুম করে রাষ্ট্র পরিচালনা করতো। এটা কখনো কি করা সম্ভব? সম্ভব না। দেখো সামাজিক চুক্তি মতবাদ, সমাজে বসবাসকারী সামাজিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়, দেখছো? সমাজে যারা বসবাস করে প্রত্যেকের চুক্তির ফলে, মানে প্রত্যেকের মতামতের উপর ভিত্তি করে একটি রাষ্ট্র কি হয়? জন্ম হয় থাকে। সামাজিক চুক্তির মতবাদ দেন দার্শনিক টমাস জন লক এবং ফরাসি সে জক রুসো। ঠিক আছে, তারা কি করেছে বিভিন্ন ভাবে এই সামাজিক চুক্তি কি করেছে, একটা মতবাদ দিয়েছে। এবং তোমাদেরকে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ বলে দেই, যদি কখনো ক নম্বর কোশ্চেন আসে যে দার্শনিক টমাসের সামাজিক চুক্তির সংজ্ঞাটি দাও, অথবা জন লক অথবা ফরাসি সে জ্যাক রুসোর সামাজিক চুক্তির মতবাদটি দাও, মানে সংজ্ঞাটা দাও। যদি বইয়ের ভিতরে একটা সংজ্ঞা থাকে, সেই সংজ্ঞা যদি গেলে একটু ভুল হয়, কোনো সমস্যা নেই, মানে পাঠ্য বই। কিন্তু কোনো ব্যক্তির সংজ্ঞা যখন তুমি দিতে যাবে, কি বলেছি, যখন তুমি কোনো ব্যক্তির সংজ্ঞা দিতে যাবে, ব্যক্তির সংজ্ঞা যদি কাল একটু পরিমাণও ভুল হয়, তাহলে তোমাকে মার্ক দিবে না। ঠিক আছে, ব্যক্তির সংজ্ঞা সেই ব্যক্তি যেভাবে দিয়েছে সেভাবেই দিতে হবে। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। এই সংজ্ঞা দিলে কি করতে হবে? একেবারে নির্ভুল ভাবে দিতে হবে, কোনো ভুল করা যাবে না। কিন্তু এমনিতে বই অনেক সংজ্ঞা থাকে, মানে সামাজিক চুক্তি কাকে বলে এরকম একটা সংজ্ঞা থাকে সবার বইয়ে। আবার বিভিন্ন দার্শনিক কি করে সংজ্ঞা দিয়েছে। দার্শনিক এবং কোনো ব্যক্তির সংজ্ঞা দিতে গেলে অবশ্যই নির্ভুল এবং সে যেটা দিয়েছে সেটাই দিতে হবে। দেখো, ঐতিহাসিক মতামত কি, রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি, দীর্ঘদিনের বিবর্তনের ফলে একটি রাষ্ট্রের সৃষ্টি হয়ে থাকে। একটি রাষ্ট্র কি হঠাৎ করে সৃষ্টি হয়? কখনো না। একটি রাষ্ট্র সৃষ্টি হওয়ার জন্য বিভিন্ন বিবর্তনের তোমার পরেই সৃষ্টি হয়ে থাকে। এই যে আমার বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হওয়ার পিছনে আমাদের কি হয়েছে, অনেক পরিবর্তন এবং অনেক বিবর্তনের ইতিহাস আছে। ইতিহাসগুলো কি হয়েছে? দেখো, 1947 সালে 14 আগস্ট ভারত পাকিস্তান যখন আলাদা হয়, তারপর আমাদের কি হয়, 52-তে হয় ভাষা আন্দোলন, তারপরে তোমার 58-তে হয় কি, সামরিক শাসন জারি, তারপরে হয় তোমার 66-তে 6 দফা, পরে তোমার 70-এ হয় নির্বাচন, 71-এ আমাদের কি হয়, এই 71-এ আমাদের কিছু যুদ্ধ হয়ে থাকে। এই যে আমাদের কিছু বিবর্তন, কিছু যুদ্ধ, এই বিভিন্ন এর ফলে আমরা কি হয়েছে, একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। ঠিক সেভাবেই একটি রাষ্ট্র জন্ম হতে গেলে হঠাৎ করে জন্ম হয়নি, অনেক কি হয়, দীর্ঘদিনের বিবর্তনের ফলে একটি রাষ্ট্রের জন্ম হয়ে থাকে। ঠিক আছে। দেখো, রাষ্ট্রের ধারণা, আমাদের এই অধ্যায়ের সর্বশেষ সব শেষ টপিক হচ্ছে রাষ্ট্রের ধারণা। তাহলে আমাদের কি হয়ে যাবে, আজকের এই প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে। দেখো, রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ উপাদান সরকার। সরকার রাষ্ট্র গঠনের জন্য কাজ করে থাকে। হ্যাঁ, সরকার কি করে থাকে, রাষ্ট্র গঠনের জন্য কাজ করে থাকে। সরকার একটি রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগের সাহায্য নিয়ে থাকে। 3টি বিভাগ বলতে কি বোঝায়? আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। একটি রাষ্ট্র গঠনের জন্য যেমন 4টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, তারপর হচ্ছে তোমার সার্বভৌমত্ব। এই 4টি বিভাগ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সরকার তার যে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে, সরকারকে টিকে থাকার জন্য সরকারকে কি করতে হয়, 4টি বিভাগের আহ সাথে কি করতে হয়, তার সুসম্পর্ক থাকতে হয়। সেগুলো হচ্ছে কি, আইন বিভাগ, বিচার বিভাগ এবং হচ্ছে শাসন বিভাগ। দেখো, রাষ্ট্র এবং সরকারের কি সম্পর্ক। পূর্বে মনে করা হতো, মানে আমাদের প্রাচীনকালে মনে করা হতো রাষ্ট্র এবং সরকারের ভিতরে কি ছিল না, কোনো সম্পর্ক নেই। রাষ্ট্র এবং সরকার কি করতো, আহ নিজে নিজে কি হতো, পরোক্ষভাবে নিজেদের কাজ সম্পাদন করতো। কিন্তু না, রাষ্ট্র এবং সরকার একে অপরের উপর পরোক্ষভাবে নির্ভরশীল। রাষ্ট্র যেমন সরকার ছাড়া চলতে পারবে না, এবং সরকারও কি করতে পারবে না, রাষ্ট্র ছাড়া চলতে পারবে না। দেখো, একটি রাষ্ট্রের কয়েকটি কি করা যায়, তবে আধুনিক কালে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। রাষ্ট্রের কিছু অনেক ধরো গঠনমূলক, জনসমষ্টি, স্থায়িত্ব, প্রকৃতি ও বৈশিষ্ট্য, সার্বভৌমত্ব ধারণা। গঠনগত দিক বলতে কি বোঝায়? একটি রাষ্ট্রের গঠনগত অনেক পার্থক্য হতে পারে, যেমন আমাদের বাংলাদেশ একটি কি সংসদীয় সরকার ব্যবস্থা। আমাদের বাংলাদেশ হচ্ছে একটি সংসদীয় সরকার ব্যবস্থা। এবং তদ্রূপ অন্যদিকে যদি আমরা দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে কি একটি রাষ্ট্রপতি শাসিত কি সরকার ব্যবস্থা।
এখন তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে স্যার, সংসদীয় সরকার ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, অথবা রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে আমরা কি বুঝি। ধারণা আসতে পারে না তোমাদের? সংসদীয় সরকার ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? এনিওয়ান কে বলতে পারবে? শেলি খাতুন, নুসরাত, সামিরা, সুবর্ণা, ইয়াসমিন, তোমরা কেউ বলতে পারবে সংসদীয় সরকার ব্যবস্থা বলতে কি বুঝি? কেউ বলতে পারবে না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, সংসদীয় সরকার ব্যবস্থা বলতে কি বোঝায়। আচ্ছা দেখো, একটি সরকার গঠনের জন্য অবশ্যই কি থাকতে হবে? একটি দেশের জনগণের কি থাকতে হবে? পরোক্ষভাবে ভোট দানের অধিকার থাকতে হবে। এবং জনগণ কি করবে? প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কি করবে? একটি সরকার নির্বাচিত করবে। এবং সেই নির্বাচিত সরকার আমাদের বাংলাদেশের সংসদীয় সরকার। এজন্যই আমাদের বাংলাদেশে কি করা হয়? প্রধানমন্ত্রীর আদালতে কি করা হয়? দেশকে পরিচালনা করা হয়। ঠিক আছে? মানে প্রধানমন্ত্রীর আদালতে অথবা সংসদীয় কার্যকলাপের ভিতরে যে দেশ পরিচালনা করা হয়, সেটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। যেখানে কি করা হয়? প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের বাংলাদেশে কিন্তু এই রাষ্ট্রপতি তেমন কোনো কি নেই, গুরুত্ব খুবই সীমিত। রাষ্ট্রপতি কিন্তু আমাদের দেশ পরিচালনা করে থাকে না আমাদের বাংলাদেশে, কিন্তু প্রধানমন্ত্রী কি করে থাকে আমাদের বাংলাদেশে? আমাদের বাংলাদেশে কি করে থাকে? পরিচালনা করে থাকে। এই জন্য আমাদের বাংলাদেশ হচ্ছে কি সংসদীয় সরকার ব্যবস্থা, মানে হচ্ছে প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত একটি সরকারই হচ্ছে কি সংসদীয় সরকার ব্যবস্থা। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হচ্ছে যেখানে কি হয়? রাষ্ট্রপতি দ্বারা কি করা হয়? এই সে দেশকে পরিচালনা করা হয়। সেটা হচ্ছে কি রাষ্ট্রপতি দ্বারা, মানে রাষ্ট্রপতি মূলক কি একটি সরকার ব্যবস্থা। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো জনসমষ্টি, সরকার এবং রাষ্ট্রের সম্পর্ক। একটি রাষ্ট্রে যেমন জনসমষ্টি থাকে, এবং একটি সরকারের অধীনে তো আমরা সমগ্র জনগোষ্ঠী কি করে থাকি? বসবাস করে থাকি। তাহলে তো একটা দেশের রাষ্ট্র এবং সরকার সম্পর্ক হতে হলে অবশ্যই গঠনমূলক থাকতে হবে। জনসমষ্টি তো অবশ্যই থাকতে হবে, সেটা হোক কম অথবা বেশি। ঠিক আছে? কিন্তু জনসমষ্টি অবশ্যই থাকতে হবে। তারপর দেখো, স্থায়িত্ব আছে। স্থায়িত্ব বলতে এমন একটি গঠনকে বোঝায়। দেখো, একটি রাষ্ট্রের স্থায়িত্ব কিন্তু অসীম, মানে কখনো শেষ হবে না। কিন্তু একটি সরকারের স্থায়িত্ব কিন্তু অসীম না। এটা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। যেমন আমাদের বাংলাদেশে একটি সরকারের মেয়াদকাল হচ্ছে কত বছর? কে বলতে পারবে? আচ্ছা বলো তো, আমাদের বাংলাদেশের সরকারের স্থায়িত্বকাল কত? কেউ বলতে পারবে? নো স্যার। আচ্ছা, খুব দুঃখজনক, আমরা একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করি এটা জানি না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো, সমস্যা নেই। স্যার আমাদের আসসালামু বাংলাদেশ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, স্যার আমি একটা স্টুডেন্ট না, আমি টিটিপির সাপোর্ট মেম্বার হিসেবে কাজ করি। তো ওই ও, হিসেবে ক্লাসে জয়েন করছে, আসলে কোনো সমস্যা হলে ওটা দেখাশোনা করার জন্য। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দেখো, তাহলে কি হচ্ছে? আহ, স্থায়িত্ব বলতে কি বোঝায়? একটি রাষ্ট্রের স্থায়িত্ব হচ্ছে অনন্তকাল, কিন্তু একটি সরকারের স্থায়িত্ব অনন্তকাল না। একটি সরকারের মেয়াদ হচ্ছে কত আমাদের? একটি নির্বাচিত সরকারের মেয়াদ কাল হচ্ছে 5 বছর। যেমন আমাদের বাংলাদেশে একটি এই নির্বাচিত সরকারের মেয়াদ কাল হচ্ছে কত? 5 বছর। মানে কি, এটা রাষ্ট্র এবং সরকারের ভিতরে কি একটা সম্পর্ক, স্থায়িত্বকাল। মানে কি, রাষ্ট্রের স্থায়িত্বকাল হচ্ছে অসীম, কিন্তু সরকারের স্থায়িত্বকাল হচ্ছে কত? 5 বছর। ঠিক আছে? কিন্তু কেউ আছে, মানে কোন একটা সরকার যদি কাল দেশের জনগণের জন্য মঙ্গল হিসেবে কাজ করে এবং দেশের উন্নয়নমূলক কাজে সে নিজেকে কি করতে পারে? নিয়োজিত রাখতে পারে, তাহলে সে দেশের জনগণ তাকে কি করতে পারে? আবার দ্বিতীয়বার কি করতে পারে? পরোক্ষ ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে তার নিজের আহ, ইয়ের উপর নির্ভর করবে। সেটা হচ্ছে তোমার একটা দেশ পরিচালনা কিভাবে সে করতেছে, দেশের জনগণের মৌলিক অধিকারগুলো সে কিভাবে দিচ্ছে। যদি তার কাছে মনে হয় সে নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করতে পারে, তারা কি করতে পারবে? আমাদের সাধারণ জনগণ আবার নিজেদের পরোক্ষ ভোটের ভিতর মাধ্যমে সেই সরকারকে আবার সুযোগ দিয়ে থাকে। তার মানে কি, একটি নির্বাচিত সরকারের মেয়াদকাল হচ্ছে 5 বছর, কিন্তু একটি সরকারের রাষ্ট্রের মেয়াদকাল হচ্ছে কি অনন্তকাল। আর দেখো, প্রকৃতি ও বৈশিষ্ট্য। প্রকৃতি বৈশিষ্ট্য মানে কি? প্রকৃতি এবং বৈশিষ্ট্য হচ্ছে মানে একটি দেশ
আহ আমাদের দেশ যেমন এই যে সংসদীয় সরকার ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রীয়, মানে যেরকম প্রকৃতি এবং বৈশিষ্ট্য কোনো দেশের সাথে কোনো দেশে কি হবে না, কখনোই মিল হবে না। সার্বভৌমত্ব বলতে কি বোঝায়? সার্বভৌমত্ব বলতে বোঝাচ্ছে এখানে মানে আমাদের দেশে প্রত্যেকটা জনগোষ্ঠী কি করতে পারবে, এই পরোক্ষভাবে কি করতে পারবে, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিজেকে অংশগ্রহণ করাতে পারবে। মানে যে জায়গায় মানে এই একটা দেশের সকল কার্যকলাপে যখন কোনো দেশের জনগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং নিজেদের মতামত প্রকাশের জন্য সুযোগ পায়, সেখানে তাদের কি হয়, সার্বভৌমত্ব অর্জিত হয়ে থাকে। কথাটা কথাটা কেমন যেন লাগতেছে। টিচারের ইন্টারভিউ ডাকেন, এটা কে নিচ্ছে? আকাশ অ্যাকাউন্টিং দিচ্ছে। আচ্ছা, তিনি কি আছে, এটা আমাদের এই যে এখানে ক্লাস হচ্ছে না? হ্যাঁ, এটাই তো অ্যাডমিশন। না না, এই যে পরিণতি মনে হয় ওরে ইয়েতে অ্যাডমিশন আকাশ মধ্যে ক্লাস হচ্ছে না। হ্যাঁ, স্বপন সবাই স্বপন তে আবার মাঝখান থেকে ঢুকে সমস্যা না। ক্লাস কি এখন? আচ্ছা দেখো, তারপর হচ্ছে কি আমাদের ধারণা, আমাদের কি হতে পারে, একটা দেশের সম্পর্কে নানাবিধ নানা রকম কি ধারণা থাকতে পারে, ধারণা থাকতে পারে, ঠিক আছে? এই যে যে একটা মানে রাষ্ট্র এবং সরকারের একটি সম্পর্ক, সুসম্পর্ক, এটা তোমাদের কি করতে হবে, সুন্দর করে পড়তে হবে। তোমাদের এমসিকিউ থাকতে পারে, মানে একটি রাষ্ট্র দেখতে পারে যে কোন একটা জায়গার নাম উল্লেখ করে দিবে এবং উল্লেখ করে দিয়ে বলবে যে তাদের ভিতরে কি গত মিল আছে, গঠনগত, জনসমষ্টি, স্থায়িত্ব, প্রকৃতি নাকি বৈশিষ্ট্য। এরকম মানে তুমি যখন দেখো যে গঠনগত কি বা জনসমষ্টি কি স্থায়িত্ব কি, এগুলো যদি তুমি যদি না বুঝতে পারো, তাহলে কি করতে পারবে না, কখনোই সৃজনশীল আনসার করতে পারবে না। তো এগুলো কি করতে হবে, আমাকে সুন্দর করে আহ এই সম্পূর্ণ পড়তে হবে, ঠিক আছে? তাহলে কি করতে পারবো, আমরা সুন্দর করে আনসার করতে পারবো। আচ্ছা, এখান থেকে কি তোমাদের কারো কোনো সমস্যা আছে আমাকে বলতে পারো, আমি কি করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, শেলি খাতুন, তারপর আছে সামিরা এবং সুবর্ণা, তোমাদের কোনো সমস্যা আছে আমার এই টপিকের উপর যেটুকু শেষ করেছি? সামিরা, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। এই আমি আজকে তোমাদের রাষ্ট্র থেকে শুরু করেছিলাম, রাষ্ট্র থেকে, রাষ্ট্র এবং সরকারের কি হচ্ছে সম্পর্ক, এর ভিতরে তোমাদের কোনো সমস্যা আছে? না, যদি থাকে নির্দ্বিধায় তুমি কি করতে রাষ্ট্রটা পারো। একটু বুঝে দেন। রাষ্ট্র, জি স্যার। রাষ্ট্র রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে, ঠিক আছে? রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান কি, দেখো প্রত্যেকটা রাষ্ট্রে কোনো একটা রাজনৈতিক দল কি করে থাকে, সে রাষ্ট্রটা কি করে থাকে, পরিচালনা করে থাকে। যেমন আমাদের বাংলাদেশ পরিচালনা করে অনেক সময় বিভিন্ন ধরনের রাজনৈতিক দল, মানে কি রাষ্ট্র পরিচালনার জন্য কোনো একটি কি হয়, রাজনৈতিক দলের প্রয়োজন হয়। এটা হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এবং হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের চারটি উপাদান থাকতেই হবে। যেখানে চারটি উপাদান বিদ্যমান নেই সেটা রাষ্ট্র হিসেবে গণ্য হবে না। একটি রাষ্ট্রের চারটি মৌলিক উপাদান থাকতে হবে। আমরা মানুষ হিসেবে যেন আমাদের পাঁচটি মৌলিক উপাদান, ঠিক তেমনি রাষ্ট্র, একটি রাষ্ট্র গঠনের জন্য চারটি মৌলিক উপাদান, সেগুলো হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। ধরো মনে করো যে একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে, সরকার আছে, সার্বভৌমত্ব আছে, কিন্তু সেখানে জনসমষ্টি নেই, তাহলে সেটা কি হবে না, রাষ্ট্র হবে না। জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব আছে কিন্তু নির্দিষ্ট ভূখণ্ডে নেই, তবুও সরকার হবে না, এই একটি রাষ্ট্র হবে না। রাষ্ট্র হওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, আমাকে চারটি উপাদান থাকতে হবে। চারটি উপাদান আছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে আমরা কি বোঝাচ্ছি, রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকটা নাগরিক, মানে বিভিন্ন ধরনের নাগরিক হতে হবে। সেটা কম হতে পারে অথবা বেশি হতে পারে, কিন্তু অবশ্যই নাগরিক থাকতেই হবে, জনগণ থাকতেই হবে রাষ্ট্র গঠন হওয়ার জন্য। গেল। তারপর হচ্ছে সুনির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড বলতে আমরা হচ্ছে স্থলভাগ, জলভাগ এবং আকাশসীমাকে বুঝে থাকি। মানে রাষ্ট্রের জন্য সুনির্দিষ্ট ভূখণ্ড, স্থলভাগ, জলভাগ এবং আকাশসীমা অবশ্যই থাকতে হবে। এবং একটি রাষ্ট্র গঠনের জন্য সরকার থাকতে হবে, এবং সেই সরকারটা থাকবে এবং নির্বাচিত সরকার, প্রত্যেকটা জনগণের পরোক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার অবশ্যই থাকতে হবে। এবং সার্বভৌমত্ব মানে কি, সার্বভৌমত্ব হচ্ছে একটি দেশের ভিতরে মানে
আইনে যে প্রক্রিয়াগুলো আছে, মানে দেশের যাতে কোনো প্রকারের সমস্যা না হয় এবং প্রত্যেকটা জনগণ তাদের কি করা হয়, তাদের ন্যায্য অধিকারগুলো ভালোভাবে পেয়ে থাকে, এটা কি করে থাকে সার্বভৌমত্ব এই তোমার সবার ভিতরে কি থাকে সমাজভাবে ভাগ করে দিয়ে থাকে। এই সার্বভৌমত্ব হচ্ছে দুই প্রকার, সেটা একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহিরে। এই যে অভ্যন্তরীণ হচ্ছে দেশের ভিতরে যাবতীয় যা সমস্যা আছে সেগুলো কি সমাধান করে থাকে, এবং যেটা বাহিরে অথবা বাহ্যিক হচ্ছে এটা হচ্ছে মানে কোনো মানে অন্য কোনো দেশ যাতে কোনো একটা স্বাধীন রাষ্ট্রে হস্তক্ষেপ না করতে পারে, সেটা কি হচ্ছে বাইরের যে সার্বভৌমত্ব তারা কি করে থাকে, পরিচালনা করে থাকে। এটা হচ্ছে একটি রাষ্ট্র গঠনের জন্য মৌলিক উপাদান। ঠিক আছে, এই দেখো, জি স্যার, বুঝছি। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, ভূখণ্ড তিন ভাগে, স্থলভাগ, জলভাগ এবং আকাশ সীমা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তোমাদের পূর্বে বলেছিলাম বাংলাদেশ এবং ভারতের ভিতরে একটা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে, 1 জুলাই। এটা সুন্দর করে শিখবা যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে একটা চুক্তি স্বাক্ষরিত হয় 2015 সালে 31 জুলাই। এবং সেই চুক্তির একটি নাম দেওয়া হয়, সেটা হচ্ছে কি ছিটমহল বিনিময়। ছিটমহল বিনিময় কি এটা কেউ বলতে পারে নাই, আমি বলেছিলাম, আমি পরে বলে দিব। ছিটমহল বিনিময় হচ্ছে এমন একটি বিনিময়, যেমন আমি বলে দিচ্ছি, বাংলাদেশের বর্তমানে বেশি ছিটমহল আছে রংপুর বিভাগে। ঠিক আছে, ছিটমহল কি, এখন কিন্তু তোমরা কিন্তু কেউ আমাকে কোশ্চেন করো না যে ভাইয়া স্যার আপনি কিন্তু ছিটমহল কি এটা কিন্তু আমাদের বুঝিয়ে দেন নাই, কিন্তু কেউ কিন্তু আমাকে কোশ্চেন করেনি, সেটা আমি কি করে গেছিলাম, স্কিপ করে গেছিলাম, কেউ কোশ্চেনটা করতে পারতে। স্যার, এই মিটিং এ মনে হয় একজন যুক্ত হইতে চাইছে, ওনাকে একটু অ্যাডমিট করে দিবেন। আচ্ছা, তুমি এটা অফিসে সরাসরি কথা বলবে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা দেখি ছিটমহল আমাকে বিনিময় মানে বলছে। কি- আচ্ছা, ছিটমহল বিনিময় কি কেউ বলতে পারবে না? অবশ্যই তোমাদের কি করা উচিত ছিল, আমাকে কোশ্চেন করা উচিত ছিল যে স্যার ছিটমহল বিনিময়টা কি। ছিটমহল বিনিময় হচ্ছে মানে কি হচ্ছে একটি দেশের কিছু অংশ, সুন্দর করে শুনবা হ্যাঁ, একটি দেশের কিছু অংশ যখন অন্য কোনো একটি দেশে কি করে থাকে, অবস্থান করে থাকে। যেমন আহ বাংলাদেশের ছিটমহল ভারতের 53টা ছিটমহল বাংলাদেশে আছে, এবং ছিটমহল বিভাগ হিসেবে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে আমাদের রংপুর। এটা কেমন, এই যুদ্ধের আগে, তখন তো আমরা যখন পূর্বে বা আমরা একটি ভারতীয় রাষ্ট্র ছিলাম 47 সময়, যখন দেশ ভাগ হয়ে যায়, তখন ভারত এই সমস্তটা কি ছিল, আমাদের ভারতবর্ষ ছিল। ঠিক আছে, ওই ভারতে কিছু জায়গা আমাদের কি আছে, বাংলাদেশে আছে, এবং বাংলাদেশে কিছু জায়গা কি আছে আমাদের ভারতের ভিতরে আছে। ঠিক আছে, এই যে একটি দেশে কিছু অংশ অন্য একটি দেশে অবস্থান করেছে, এবং আহ এই যে এটা হচ্ছে কি একটা ছিটমহল বিনিময়, মানে কোনো একটা জায়গা, একটি দেশের জায়গা অন্য একটি দেশে কি থাকে, মানে যখন ওই আমার স্বাধীন রাষ্ট্র হওয়ার আগে ওই ভারতে মানে 53টা ছিটমহল, মানে 53টা হচ্ছে কি জায়গা আমাদের বাংলাদেশের ভিতরে ছিল, এবং ভারতের মেবি 3টা ছিটমহল কি হচ্ছে, আমাদের 3টা ছিটমহল ভারতের ভিতরে আছে। মানে এই যে এটা হচ্ছে একটি কি জায়গার যে একটা বিনিময়, সেটা হচ্ছে কি একটি ছিটমহল বিনিময়। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, মারিয়া, পরে হচ্ছে শেলি খাতুন, সামিরা সুবর্ণা, তোমরা কি বুঝতে পেরেছো ছিটমহল বিনিময়টা কি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে বাংলাদেশ বাংলাদেশ এবং ভারতের ভিতরে ছিটমহল বিনিময় কত সালে কত তারিখ হয়? 2015 সালে 31 জুলাই। এটা খুব সুন্দর করে মুখস্থ করবে, এটা কিন্তু তারিখটা কি হতে পারে, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা দেখো, রাষ্ট্র বুঝিয়েছি, এখন হচ্ছে এই সরকার। রাষ্ট্র গঠনের জন্য যেমন 4টি উপাদান দরকার, এই সরকার গঠনের জন্য কয়টি উপাদান দরকার? 3টি, সেটা হচ্ছে কি আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তোমার পরীক্ষা আসতে পারে যে সরকার গঠনের জন্য কয়টি উপাদানের প্রয়োজন? 3টি। কিন্তু রাষ্ট্র গঠনের জন্য উপাদান দরকার 4টি, এবং সরকার গঠনের জন্য উপাদান সংখ্যা আমাদের কয়টা? 3টা। বুঝতে পেরেছি। স্যার, জি স্যার, আর বুঝতে পারছি। তাহলে কি হচ্ছে, এই যে সরকার গঠনের জন্য 3টা উপাদান, কি কি উপাদান? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ একে অপরের উপর পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে নির্ভরশীল, কেউ কাউকে ছাড়া কি করতে পারে না, চলতে পারে না। ঠিক আছে, রাষ্ট্র সরকার
তার কার্যক্রম ভূমিকা পালন করার জন্য এই তিনটি বিভাগের উপর নির্ভরশীল। এখন আইন বিভাগের কাজ কি, শাসন বিভাগের কাজ কি, বিভাগের কাজ কি, এগুলো সুন্দর করে তোমরা বইয়ে পড়ে নিবে। আমি শুধু একটু করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো, আইন বিভাগের কাজ হচ্ছে একটি দেশের আইন প্রণয়ন করা, মানে আইন তৈরি করা। বুঝতে পেরেছি? আর শাসন বিভাগের কাজ হচ্ছে সে আইন বিভাগ যে আইনটা প্রণয়ন করছে সেটা সুষ্ঠুভাবে কি করা, তদারকি করা এবং সেটা প্রয়োগ করা। বিচার বিভাগের কাজ হচ্ছে সে আইন প্রয়োগ করে অপরাধীকে শাস্তির আওতায় আনা। আইন বিভাগের কাজ আইন প্রণয়ন করা। শাসন বিভাগের কাজ হচ্ছে ওই আইন বিভাগের প্রণয়নকারী আইনকে কাজে লাগিয়ে শাসন কার্য পরিচালনা করা। এবং বিচার বিভাগের কাজ হচ্ছে শাসন বিভাগে যারা শাস্তিভুক্ত আসামি অথবা অপরাধী তাদেরকে কি করা, বিচারের আওতায় আনা। এক এক বিভাগের এক এক রকম কাজ। বুঝতে পেরেছি? Yes, sir. ওকে। পরে দেখো, সার্বভৌমত্ব বলতে কি বোঝায়। সার্বভৌমত্ব আমি তোমার আগে প্রথমে বলেছি, যেখানে একটি দেশে নাগরিক সমূহ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মতামত প্রকাশের স্বাধীনতা পাবে। মানে কোনো হস্তক্ষেপ থাকবে না, সবাই নির্দ্বিধায় তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে। সেখানে সার্বভৌমত্ব গড়ে উঠবে। একটি দেশের সার্বভৌমত্বকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভিতরের, একটা হচ্ছে বাহিরের, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। এটা কিভাবে হয়? অভ্যন্তরীণ সার্বভৌমত্ব দ্বারা দেশের পরিস্থিতি কি করা হয়, স্বাভাবিক রাখা হয়। এবং বাহ্যিক অথবা বাহিরের যেটা আছে, এটা দ্বারা কোনো আহ, রাষ্ট্র যাতে আমাদের দেশের উপর কি করতে না পারে, আক্রমণ করতে না করতে পারে, সেটা কি করে থাকে, তারা পরিচালনা করে থাকে। বুঝতে পেরেছি? পরে এই যে রাষ্ট্রের উপাধি বা রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছে এগুলো সুন্দর করে পড়ে নেবে। কিন্তু এখানে আমি তোমাদের বলেছিলাম যে রাষ্ট্র পরিচালনার সবচাইতে পুরাতন প্রথা অথবা মতবাদ কোনটি? ঐশী মতবাদ। এটা কি তোমরা নোট করে নিয়েছিলে? Yes, sir. সুন্দর করে নোট করে নেবে। এটা কিন্তু এমসিকিউ অথবা ক নাম্বার কোশ্চেন থাকতে পারে। যে ঐশী এরকম থাকতে পারে। দেখো, তিন তিন ভাবে কোশ্চেন থাকতে পারে। আমি বলে দিচ্ছি, ঐশী মতামত বলতে কি বোঝায়। তুমি তখন কোশ্চেন দেবা, আহ রাষ্ট্র পরিচালনার সবচেয়ে পুরাতন প্রথা হচ্ছে ঐশী মতামত। এটা হচ্ছে কি, একটা ঐশী মত পুরাতন প্রথা অথবা কি পুরাতন মতবাদ। অথবা পরীক্ষা থাকতে পারে ক নম্বরে, আহ, রাষ্ট্র পরিচালনার সবচেয়ে পুরাতন প্রথা কোনটি। তুমি দেবা যে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে পুরাতন প্রথা হচ্ছে ঐশী মতবাদ অথবা ঐশী প্রথা। অথবা থাকতে পারে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে পুরাতন প্রথা কোনটি, মতবাদ হতে পারে এটা ঐশী মতবাদ। এমসিকিউ থাকতে পারে, ধরো বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ, এটা তো আমরা জানি সবাই। সামাজিক শক্তি মানে কি, সবার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ। ঐতিহাসিক মতবাদ, আমরা তো বুঝতে পেরেছি। দেখো, তারপরে যদি আমরা যাই, এই যে রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। মানে সরকার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পর্ক সম্পর্ক আছে, সেটা হচ্ছে পারে তোমার গঠনগত সম্পর্ক। তারপর হচ্ছে জনসমষ্টি, স্থায়িত্ব, প্রকৃতি ও বৈশিষ্ট্য, সার্বভৌমত্ব এবং ধারণা। আমি তোমাদের পূর্বে বলেছিলাম আমাদের বাংলাদেশে নির্বাচিত সরকারের স্থায়িত্বকাল কত বছর। কেউ একটা উত্তরটা দাও, কেউ বলো। পাঁচ, পাঁচ, ছয়। 5 বছর, 6 বছর না, পাঁচ, 5 বছর। ছয়। আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকারের স্থায়িত্বকাল হচ্ছে 5 বছর। ঠিক আছে? এটা সুন্দর করে মনে রাখবে, তোমার যে কোনো সময় এমসিকিউ আসতে পারে। একটি নির্বাচিত সরকারের স্থায়িত্বকাল কত বছর? 5 বছর। এমসিকিউ আসতে পারে 5, 6, 7, 8 সামথিং, তোমরা দেবা 5 বছর। অথবা ক নাম্বার থাকতে পারে, নির্বাচিত সরকারের স্থায়িত্বকাল কত? 5 বছর। ঠিক আছে? এই যে এখানে দেখো 4 নম্বরে তোমরা সবাই দেখতে পাচ্ছ প্রকৃতি ও বৈশিষ্ট্য। Yes, sir, দেখতে পাচ্ছি। দেখো, প্রকৃতি এবং বৈশিষ্ট্য মানে কি, একটি দেশ, আচ্ছা আমাদের বাংলাদেশ যেভাবে পরিচালিত হচ্ছে অন্যটা দেশ কি সেই নিয়মে পরিচালিত হবে? অবশ্যই না। তা কি থাকবে, কিছু প্রকৃতি এবং বৈশিষ্ট্য আলাদা আলাদা থাকবে। যেমন বাংলাদেশের প্রকৃতি এবং বৈশিষ্ট্য হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা, এবং যুক্তরাষ্ট্রের হচ্ছে তোমার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার, সংসদীয় সরকার ব্যবস্থা বলতে কি বোঝায় আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বলতে কি বোঝায়? এটা তো পূর্বে বুঝিয়েছিলাম, তোমরা বুঝতে পেরেছো নাকি আবার বুঝিয়ে দিব, বলো। স্যার, আবার বুঝি। আচ্ছা, তাহলে সুন্দর করে একটু শোনো। সেটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা বলতে বোঝাচ্ছে একটি দেশে জনগণের পরোক্ষ ভোটে একটি সরকার নির্বাচিত হবে।
এবং সেই সরকারের প্রধান হবে প্রধানমন্ত্রী। সেখানে রাষ্ট্রপতির সীমিত কি থাকবে, কার্যক্রম ভূমিকা পালন করে থাকবে। যেখানে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না, প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রধানমন্ত্রী দেশকে কি করে থাকবে, পরিচালনা করে থাকবে। সেটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। আমাদের বাংলাদেশ হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। আমাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে প্রধানমন্ত্রীকে কি করতে হয়, গুরুত্বপূর্ণ ভূমিকা বা প্রধানমন্ত্রীকে কি দায়িত্ব দেওয়া হয়। এবং প্রধানমন্ত্রী কি করে থাকে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের নেতৃত্বে দেশকে পরিচালনা করে থাকে। একটি দেশের প্রধানকে, সরকার, একটি দেশের প্রধান হচ্ছে সরকার না? তাহলে আমাদের দেশের সরকার হচ্ছে কি, প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী কি করে থাকে, তিনি, মানে যে দেশের প্রধানমন্ত্রী সরকার মানে কি একটি রাষ্ট্র পরিচালনা করে থাকে, সেটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। দেখো, যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতির নাম কি, ডোনাল্ড ট্রাম্প। সবাই তো জানি নাকি, সবাই জানি কি এটা? জি না। আচ্ছা, যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি হচ্ছেন কি 47তম। এর পূর্বে ছিল কি জো বাইডেন, তিনি ছিলেন কত, 46তম রাষ্ট্রপতি। দেখো, যুক্তরাষ্ট্র কিন্তু এই রাষ্ট্রপতি মানে কি প্রেসিডেন্ট, তিনি কি করে থাকেন, রাষ্ট্র পরিচালনা করে থাকেন। এখানে কোনো প্রধানমন্ত্রী কি করে করতে পারে না, রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু তাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা কি করে থাকে, বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কি, আহ রাষ্ট্রপতি। এই জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার হচ্ছে কি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এবং আমাদের বাংলাদেশ হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা, যেখানে রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেখানে প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেটা হচ্ছে তোমার সংসদীয়। আর যেখানে রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেটা হচ্ছে তোমার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সবাই বুঝতে পেরেছি মনে আশা করি। আচ্ছা, সবাই একটু বলো যে আমি বুঝতে পেরেছি, যে স্যার আমি এই টপিকটা বুঝিনি, তাহলে আমার কি হবে বোঝাতে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, আমরা বলছি, যেমন মারিয়া আছে, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার, আমি বুঝতে পারছি। তুমি মারিয়া। জি। পরে আছে শেলি খাতুন, তুমি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, ধন্যবাদ। পরে সামিরা, বুঝতে পেরেছো? স্যার একটু রাষ্ট্রভৌমত্ব এটা একটু আরো ভালো করে বুঝলেন উদাহরণের সাথে। সার্বভৌমত্ব না কোনটা বুঝতে পারিনি আমি, তুমি আবার বলো। স্যার সার্বভৌমত্ব এটা একটু ভালো করে বুঝেন। আহ সার্বভৌমত্ব বলতে কি বোঝায়, সার্বভৌমত্ব বলছে বলছে যে, মনে করো তুমি রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনার মানে প্রত্যেকটা কাজে কি করতে পারবে, মতামত দিতে পারবে। ঠিক আছে, মানে যেখানে কোনো হস্তক্ষেপ থাকবে না, তুমি তোমার মতামত কি করতে পারবে, প্রকাশ করতে পারবে একজন স্বাধীন নাগরিক হিসেবে। সেটা হচ্ছে সার্বভৌমত্ব, মানে যেখানে একজন নাগরিক কি করতে পারে, তার মতামত মানে কোনো নির্দ্বিধায় অথবা কোনো হস্তক্ষেপ ছাড়াই মতামত প্রকাশ করতে পারে, অথবা রাষ্ট্র পরিচালনার জন্য কিছু কি করতে পারে, দিক নির্দেশনা দিতে পারে। সেটা হচ্ছে কি সার্বভৌমত্ব। ঠিক আছে, বুঝতে জি পেরেছি? স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, আমরা তো আজকে আমাদের এই অধ্যায়টা শেষ হয়েছে। এবং এই অধ্যায়ের প্রথমে যে আমরা কিছু টপিক পড়েছিলাম, সেখানে থেকে তোমাদের বলেছিলাম কারো কোনো সমস্যা থাকলে খাতায় লিখে রাখবে, আমাকে কোশ্চেন করবে, আমি উত্তর দিয়ে দেবো। কারো কোনো সমস্যা যদি থাকে আমাকে বলতে পারো। স্যার, হ্যাঁ, স্যার প্রকৃত বৈশিষ্ট্য বলতে কি বোঝাচ্ছে? প্রকৃতি ও বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বলতে আচরণ বোঝাচ্ছে। আর প্রকৃতি বলতে বোঝাচ্ছে, প্রকৃতি বলতে বোঝাচ্ছে মানে যে পরিচালনার যে একটা ম্যানেজমেন্টের যে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে কি প্রকৃতি এবং বৈশিষ্ট্য। মানে তোমার সাথে কিন্তু আমার বৈশিষ্ট্য এক হবে না। মানে তোমার জীবন পরিচালনা হচ্ছে আলাদা, এবং আমার জীবন পরিচালনা হচ্ছে কি আলাদা। এই যে এটা হচ্ছে কি আমাদের একটা বৈশিষ্ট্য। মানে একটি রাষ্ট্র কিন্তু, প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু একই রকম ভাবে কি হয় না, পরিচালিত হয় না। প্রত্যেকটা রাষ্ট্র কি হয়, বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন কার্যকলাপের ভিতরে কি হয়, পরিচালিত হয়ে থাকে। যেমন বাংলাদেশ হয়ে থাকে সংসদীয় সরকার ব্যবস্থার মাধ্যমে, এবং যুক্তরাষ্ট্র হয়ে থাকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মাধ্যমে। বুঝতে পেরেছো? আমাকে কোশ্চেনটা কে করেছিল এটা? স্যার আমি শেলি খাতুন। বুঝতে পেরেছো কি? জি স্যার।
তার মানে কি, প্রকৃতির বৈশিষ্ট্য বলতে কি, আচরণগত মানে পরিবর্তন, মানে কেউ কারোর সাথে মিলবে না। এক এক দেশ এক এক রকম ভাবে কি করবে, তাদের রাষ্ট্র পরিচালনার কাজ পরিচালিত করে থাকবে। আচ্ছা, আমরা মারিয়া, শেলি খাতুন, সামিরা বুঝতে পেরেছি। আচ্ছা, সুবর্ণা, ইয়াসমিন, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই অধ্যায়ের পূর্বে আমরা যেটুকু ক্লাস করেছিলাম, সেখান থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। আমি কি করব, সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদেরকে খাতায় লিখতে বলেছিলাম। শোনো, আমি তোমাদের বলি, তোমাদের হয়তো অধ্যায়গুলো সহজ এবং পড়তে সহজ, বাংলা পড়লে কি করতে পারবে, বুঝতে পারবে। কিন্তু এই পরিণতি এখানে কি করতে পারবে না তুমি, সহজে চাইলেও কি করতে পারবে না, নাম্বার তুলতে পারবে না সৃজনশীলে। ঠিক আছে? যদি তোমার কি হয়, এই মার্ক কম উঠে অথবা প্লাস কেটে যায়, দেখবা তুমি তোমার পরিণতি অথবা বাংলার জন্য কেটে গেছে অথবা ইসলাম শিক্ষার জন্য কেটে গেছে। এই জন্য এগুলো কঠিন না বিষয়টা, কিন্তু একটু বুঝতে হবে। তোমার সৃজনশীল দিয়েছে, উদ্দীপকের সাথে তুমি তোমার পাঠ্য বইয়ের মিলাতে পারলে না, কিন্তু তোমাকে কি করবে না, ফুল মার্ক দিবে না। সো সুন্দর করে রিডিং কি করতে হবে, আমাকে অবশ্যই পড়তে হবে, বুঝতে হবে। আমরা এখানে আছি তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য, তোমরা অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবে। আমরা যতটুকু পারি সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে কি করব, বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, পূর্বের ক্লাসে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো। তোমাদের হাতে সময় আছে 5 মিনিট, আমরা কি করব, সর্বোচ্চটা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বলতে পারো। আচ্ছা মারিয়া, তোমার কি পূর্ব ক্লাসের কোনো সমস্যা আছে? স্যার আমি তো পূর্বের ক্লাস পাইনি। ও আচ্ছা, তাহলে আমাদের কি আছে, রেকর্ডিং আছে এই অধ্যায়ের পূর্ব ক্লাসটা তুমি করে নিবে আশা করি। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, শেলি ঠিক খাতুন, তোমার কোনো সমস্যা আছে পূর্ব ক্লাসের? নো স্যার। ওকে। পরে সামিরা। জি না, জি না স্যার। ওকে, সুবর্ণা, ইয়াসমিন, তোমার কোনো সমস্যা আছে? জি না স্যার। যাক, আমাদের তখনই সমস্যা ভালো নেই। লাগে, আমাদের তখনই ভালো লাগে যখন দেখি একটা শিক্ষার্থী কি করতে পারে, আমাদের বোঝানোটা কি করতে পারে, বুঝতে পারে, এবং আমাদের মুখের ভাষা কি করতে পারে, ভালোভাবে বুঝতে পারে এবং কি করতে পারে, মানে এই যে তোমরা যে বুঝতে পারতেছো, এটা এখানে হচ্ছে কি আমাদের একটা সফলতা। একজন শিক্ষকের সফলতাই হচ্ছে যখন তার শিক্ষার্থী কি করতে পারে, ভালোভাবে বুঝতে এবং পারে। ঠিক আছে? তাহলে তোমাদের এই যে আমি আজকে যতটুকু পড়ানো হয়েছে, এখানে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কোশ্চেন করতে পারো, আমি আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? হ্যাঁ, যে কেউ কোশ্চেন করতে পারো। তাহলে কি আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করে দিব? বলো, তোমরা সবাই বলো, নাকি কেউ কোনো কোশ্চেন করবে? মা মারিয়া, তোমার কোনো কোশ্চেন আছে? আজকে যে টপিক গুলো পড়ানো হয়েছে এর উপর কোনো কোশ্চেন আছে তোমার? স্যার আমি তো হয় 5 মিনিট হইলো আমি ক্লাসে জয়েন করছি, তখন আমি জয়েন করতে পারিনি। ও আচ্ছা, আমরা দুঃখিত। তাহলে আমাদের ক্লাসগুলো তুমি সুন্দর করে করে নিবে, আমাদের ক্লাসগুলো কি থাকে, রেকর্ডিং থাকে। আচ্ছা, তুমি 5 মিনিট, তুমি 5 মিনিটে যতটুকু পড়েছো বা আমি তোমাকে 5 মিনিট যতটুকু দিতে পেরেছি, এর ভিতরে তো কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো তো নাকি? জি স্যার, যাক, বুঝতে আলহামদুলিল্লাহ, পেরেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা শেলি খাতুন, তোমার কোনো কোশ্চেন আছে আজকে টপিকের উপর? নো স্যার। ওকে, না স্যার। ধন্যবাদ। আচ্ছা, পরে সামিরা, তোমার কোনো কোশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা, সুবর্ণা, ইয়াসমিন, তোমার কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা সবাইকে বোঝাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সময়। তোমরা সবাই কি করবে, বাসায় সুন্দরভাবে পড়াশোনা করবে, এই আশা ব্যক্ত রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।